আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফরচুন মেডিকেল ইনস্টিটিউট অ্যান্ড নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ফিজিওলজি এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমে এর আগেও আমি অনেকগুলো ক্লাস করে এসেছি। তোমরা যারা দেখো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পাবে। আজকে আমি এন্ডোক্রাইন সিস্টেমের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেই হরমোনগুলোর নাম। তো গত ক্লাসে আমরা যে বিষয়গুলো তোমাদেরকে পড়িয়েছিলাম সেগুলো হচ্ছে আপনার রাইট ডাউন দ্য নেম অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের বডিতে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর নাম, এবং সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর ভিতরে আমরা হাইপোথ্যালামাস, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস, এই সকল গ্ল্যান্ড নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং এই সকল গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেই হরমোনগুলো নিয়েও আলোচনা করছিলাম। তাছাড়া আমরা আলোচনা করছিলাম হরমোন কাকে বলে, হরমোনের ক্লাসিফিকেশন, এবং নেম দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড উইথ দ্য হরমোন সিক্রেশন। সেখানে আমরা হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেই হরমোনগুলোর নাম বলছিলাম, এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেই হরমোনগুলোর নাম আমরা পড়ছিলাম। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেশন হয় সেই থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের নাম আমরা পড়ছি, এবং সেটা কিভাবে সিক্রেশন হয় সেই প্রসেসিংটা আমরা তোমাদেরকে দেখিয়েছি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেশন হয় প্যারাথো হরমোন, এই প্যারাথো হরমোনের কাজ হচ্ছে আমাদের বডিতে ক্যালসিয়াম ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমাদের বডিতে যদি কোনো কারণে ক্যালসিয়াম পরিমাণ কমে যায় তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এই প্যারাথো হরমোন সিক্রেশন করে, এবং প্যারাথো হরমোন আমাদের বডিতে ক্যালসিয়ামটাকে বাড়ায় দেয়। তাহলে আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আমরা আগে একটু ফিজিওলজিতে আলোচনা করে আসি। ফিজিওলজি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের। অ্যাড্রিনাল গ্ল্যান্ড এটার লোকেশন হচ্ছে আপার পার্ট অফ দ্য কিডনি। এটার ওয়াইড হচ্ছে 3 সেন্টিমিটার এবং লেন্থ হলো 5 সেন্টিমিটার, থিকনেস হলো 1.0 সেন্টিমিটার, ওয়াইড হচ্ছে 4.5 সেন্টিমিটার। এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট আছে, একটা হলো অ্যাড্রিনাল কর্টেক্স যেটা হলো তোমার আউটার লেয়ার, এবং আরেকটা হলো অ্যাড্রিনাল মিডুলা, এটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ভিতরের লেয়ার। সাপোজ তুমি যদি একটা ডিমকে লম্বচ্ছেদ করো, একটা ডিমকে তুমি যদি লম্বচ্ছেদ করো তাহলে তার দুটো অংশ পাওয়া যাবে, একটা হলো করে সাদা অংশ এবং ভিতরের হলো তোমার হলুদ অংশ। সেই হলুদ অংশটাই আমি এখানে বলতে পারি মিডুলা, এবং বাইরের যেটা সেটাকে বলবো হলো কর্টেক্স। সাদা অংশ যেটা এটা হলো কর্টেক্স। এই কর্টেক্স থেকে আমাদের বডিতে কিছু হরমোন তৈরি হয়, যে হরমোনগুলোকে ইমার্জেন্সি হরমোন বলে। অর্থাৎ আমাদের বডিতে যখন ইমার্জেন্সি পর্যায়ে চলে আসে, অতিরিক্ত ভয়, উত্তেজনা, বিপদ, তখন এই হরমোনগুলো এখান থেকে তৈরি হয়। এই হরমোনকে এসেনশিয়াল হরমোনও বলা হয়, এবং এই হরমোনগুলোকে স্টেরয়েড হরমোনও বলে। আমাদের বডিতে 3 ধরনের হরমোন পাওয়া যায়, একটা হলো প্রোটিন পেপটাইড হরমোন, আরেকটা হলো তোমার স্টেরয়েড হরমোন, আরেকটা হলো অ্যামাইনো স্যালিসাইক্লিক হরমোন। এই প্রোটিন পেপটাইড হরমোন এবং স্টেরয়েড হরমোন, এই স্টেরয়েড হরমোনগুলো আমাদের বডির এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওভারি এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, ওভারি এবং টেস্টিস থেকে তৈরি হয়। অ্যাড্রিনাল কর্টেক্সের লেয়ার, এই যে আমাদের যে অ্যাড্রিনাল কর্টেক্স বললাম, এই অ্যাড্রিনাল কর্টেক্সে 3টা লেয়ার আছে। একটা হলো জোনা গ্লোমেরুলাসা, এটা হলো আউটার লেয়ার, এবং এখান থেকে তোমার অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। অ্যালডোস্টেরন একটা হলো হরমোন, এটা হলো মিনারেলো কর্টিকয়েড হরমোন। অর্থাৎ আমাদের বডিতে যে মিনারেল আছে, ইলেকট্রোলাইট আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এটাকে
সে নিয়ন্ত্রণ করে। একটা হলো জোনা ফেসিকুলেটা, এটা হচ্ছে এই অ্যাড্রিনাল কর্টেক্সের মিডল লেয়ার, বাইরের লেয়ারের যে ভিতরের দিকে যে লেয়ারটা মিডল লেয়ার, এই মিডল লেয়ার থেকে তোমার হরমোন সিক্রেশন হয়, সেটা নাম হলো গ্লুকোকর্টিকয়েড হরমোন। এটার কাজ হচ্ছে রেজ দ্য গ্লুকোজ লেভেল, অর্থাৎ আমাদের বডিতে এই গ্লুকোকর্টিকয়েড হরমোন যেটা, সেটা নাম হলো কর্টিসল। আর এই কর্টিসলটা আমাদের বডিতে যেটা কাজ করে সেটা হলো আমাদের বডি যদি কোনো কারণে ক্যালসিয়াম মানে গ্লুকোজ লেভেলটা কমে যায়, সেই গ্লুকোজ লেভেলটাকে সে বাড়ায়। আরেকটা লেয়ারের নাম হচ্ছে জোনা রেটিকুলারিস। এই রেটিকুলারিস এটা হচ্ছে আমাদের ইনার লেয়ার, আমাদের যে অ্যাড্রিনাল কর্টেক্স আছে, অ্যাড্রিনাল কর্টেক্সের ভিতরের লেয়ার, ইনার লেয়ার, এবং এখান থেকে যে হরমোনটা সিক্রেশন হয় সেই হরমোনটার নাম হলো স্টেরয়েড হরমোন। আর এই স্টেরয়েড হরমোন গুলো ভিতরে আছে হলো তোমার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর হলো টেস্টোস্টেরন। সেগুলো আমাদের ওভারি এবং টেস্টিস থেকে তৈরি হয়, কিন্তু সামান্য পরিমাণে এখান থেকেও তৈরি হয়ে থাকে। ওই হরমোনগুলো যে কাজ করে সেটা হলো প্রেগনেন্সিতে, ডিউরিং প্রেগনেন্সিতে বাচ্চা ফিটাল ডেভেলপমেন্ট, তাছাড়া মেয়েদের বয়সন্ধিকালের পরে মেয়েদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোকে সে বৃদ্ধি করে। তাহলে আমরা মূল টপিকে চলে যাই। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়তেছিলাম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা হলো আমাদের অ্যাবডোমেনে অবস্থিত কিডনির উপরে। আমাদের কিডনিটা কোথায় অবস্থিত? কিডনিটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অর্থাৎ আমাদের পেটের পিছের দিকে, পেটের পিছনের দিকে যে আমাদের লাম্বার ভার্টিব্রা আছে, লাম্বার ভার্টিব্রার দুই পাশে দুইটা কিডনি অবস্থিত, এবং দুইটা কিডনির উপরে যে গ্ল্যান্ডটা আছে সেটার নাম হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, একটা হলো আউটার, একটা হলো ইনার, মিডল। অর্থাৎ আউটার যেটা, এটাকে বলে আমরা অ্যাড্রিনাল কর্টেক্স, আর ভিতর যেটা সেটা হলো অ্যাড্রিনাল মিডুলা। আর এই অ্যাড্রিনাল কর্টেক্সের যে লেয়ার গুলো আছে, তিনটা লেয়ার আছে। একটা হলো জোনা গ্লোমেরুলাসা, তারপর হলো জোনা ফেসিকুলেটা, জোনা রেটিকুলারিস। তাহলে জোনা গ্লোমেরুলাসা থেকে তোমার কি তৈরি হয়? অ্যালডোস্টেরন তৈরি হয়। আর জোনা গ্লোমেরুলাসা হলো আউটার লেয়ার, এবং জোনা ফেসিকুলেটা মিডল লেয়ার, এবং ইনার লেয়ারটার নাম হলো জোনা রেটিকুলাস। এই বিষয়গুলো আমরা একটু আগে করে আসলাম, তো তোমরা দেখে নিয়ে। তাহলে এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমরা আগে পড়ছি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? স্টেরয়েড টাইপ হরমোন তৈরি হয়। অর্থাৎ স্টেরয়েড টাইপ হরমোন আমাদের বডিতে তিনটা গ্ল্যান্ড থেকে তৈরি হয়, একটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, একটা হলো ওভারি, একটা হলো টেস্টিস। তাহলে এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স আছে, এই কর্টেক্স থেকে যে আমাদের কর্টিসল এবং স্টেরয়েড হরমোন যে তৈরি হয়, সেই হরমোনগুলো আসলে মেকানিজমটা কি? মেকানিজম অফ দা স্টেরয়েড হরমোন। তাহলে স্টেরয়েড হরমোনের ভিতরে তোমার একটা হরমোনের নাম হলো অ্যালডোস্টেরন। তাহলে আমাদের বডিতে অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন এগুলো সবই কিন্তু স্টেরয়েড হরমোন। তাহলে স্টেরয়েড হরমোনগুলো কখন তৈরি হয়? আমাদের বডিতে ইমার্জেন্সি কন্ডিশন, অতিরিক্ত উত্তেজনা, ভয়, ভীতি, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মানসিক চাপ, এই সকল কারণে কিন্তু তৈরি হয়ে থাকে। তাহলে স্টেরয়েড হরমোনের মেকানিজমটা কি? সেই মেকানিজমটা যদি আমি তোমাদেরকে দেখাতে চাই, তাহলে স্টেরয়েড হরমোনটা যখন তোমার তৈরি হওয়ার পরে সেটা আমাদের কোষের যে সাইটোপ্লাজম আছে, সেটা আমাদের কোষের যে সাইটোপ্লাজম আছে, সেই কোষের সাইটোপ্লাজমের একটা রিসেপ্টর আছে, সাইটোপ্লাজমিক রিসেপ্টর, বা সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে, সাইটোপ্লাজমের সাথে বাইন্ড করার পরে সেখানে রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে। আর রিসেপ্টর কমপ্লেক্স যখন তৈরি করে, সেই রিসেপ্টর কমপ্লেক্সটা তোমাদের নিউক্লিয়াসের ভিতরে যায়, এবং নিউক্লিয়াসের ভিতরে যাওয়ার পরে সেখানে আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে, এবং নিউক্লিওপ্লাজমের ভিতরে হলো তোমার ডিএনএ এবং আরএনএ, যেটাকে বলা হলো ক্রোমোজোম। সেই ডিএনএটা তোমার এটাকে কপি করার পরে মেসেঞ্জার আরএনএ কমপ্লিট করে। অর্থাৎ ডিএনএ এই রিসেপ্টর কমপ্লেক্সটাকে ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ
ট্রান্সক্রিপশন করে। আর মেসেঞ্জার আরএনএ যখন ট্রান্সক্রিপশন হয় তখন ওখান থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয়। আর এই প্রোটিনটা যখন কিডনিতে যাওয়ার পরে, অর্থাৎ এই প্রোটিনটা আমাদের বডিতে এফেক্টিভ অর্গানের ভিতরে কাজ করে। ঠিক আছে, সেই প্রোটিনটা যদি দেখা যায় যে তোমার লাঙে কাজ করতে হবে তাহলে লাঙে কাজ করবে, যদি কিডনিতে কাজ করতে হবে তাহলে কিডনিতে কাজ করবে। অর্থাৎ এখান থেকে অ্যালডোস্টেরন হরমোনটা যেহেতু আমাদের বডির কিডনিতে কাজ করে, কিডনির ভিতরে যে নেফ্রন আছে নেফ্রনের ডিস্টাল কন্ট্রোলেটিভলি কাজ করে, সেহেতু এটা কিডনিতে যায়। কিডনিতে যাওয়ার পরে কি করে, সোডিয়াম এন্ড ক্লোরাইড রিটেনশন করে। অর্থাৎ অ্যালডোস্টেরন হরমোনের প্রধান ফাংশনই হচ্ছে আমাদের বডিতে সোডিয়াম রিটেনশন করা, ক্লোরাইড রিটেনশন করা এবং ওয়াটারকে রিটেনশন করা। এবং আরেকটা ফাংশন হচ্ছে আমাদের বডিতে যে হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন এবং পটাশিয়াম, সেই পটাশিয়াম পরমাণুটাকে সে বের করে দেয়। এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। সেটা হচ্ছে তোমার পিডিএফ ফাইল নিয়ে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। সাপোজ এটা মনে করো এটা হচ্ছে অ্যালডোস্টেরন একটা হরমোন। অ্যালডোস্টেরন হরমোন। তাহলে অ্যালডোস্টেরন হরমোনটা আমাদের বডির কোথা থেকে তৈরি হয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হয়। অ্যাড্রিনাল কর্টেক্সে যে আউটার লেয়ার আছে জোনা গ্লোমেরুলাসা, সেখান থেকে এই অ্যালডোস্টেরন হরমোনটা তৈরি হয়। তাহলে স্টেরয়েড হরমোনের আমাদের ফাংশনটা হচ্ছে, অ্যালডোস্টেরন হরমোনটা যখন তৈরি হবে তখন আমাদের কোষের ভিতরে, এটা হলো একটা কোষ, ঠিক আছে, সেল, এই সেলের ভিতরে অসংখ্য তরল পদার্থ থাকে, যে তরল পদার্থগুলো আমরা বলি হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম এবং এই কোষের ভিতরে একটা প্রাণকেন্দ্র থাকে, এটার নাম হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে এখান থেকে কিছু ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা, এটাকে বলা হয় নিউক্লিয়ার পোর। আমরা জানি নিউক্লিয়ার পোর। এবং নিউক্লিয়াসের ভিতরেও তোমার করণ পদার্থ থাকে, সেগুলোকে বলা হলো নিউক্লিওপ্লাজম। তোমরা যারা সেলের ক্লাস করছো তোমরা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারবে। এবং এখানে তোমার কিছু আঁকানো বাঁকানো কিছু ক্রোমোজোম থাকে, যেগুলোকে বলা হলো ডিএনএ এবং আরএনএ। তাহলে আমাদের এই অ্যালডোস্টেরনটা যখন আমাদের বডিতে তৈরি হওয়ার পরে সেটা যায় হলো আমাদের কোষের যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের এখানে যাওয়ার পরে কি করে, এই সাইটোপ্লাজমের যে মেমব্রেন আছে সেই মেমব্রেনের সাথে বাইন্ড করে। তাহলে বাইন্ড করার পরে কি হয়, তোমার এখানে সাইটোপ্লাজমের যে রিসেপ্টর আছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তাহলে সাইটোপ্লাজমের সাথে কি করলো, এটা বাইন্ড করলো কোথায়, সাইটোপ্লাজমের যে রিসেপ্টর আছে রিসেপ্টরের সাথে। তাহলে রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে তোমার সাইটোপ্লাজমের রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে তখন এটা একটা কমপ্লেক্স তৈরি করবে, অর্থাৎ দুইটা একত্রিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় কমপ্লেক্স। তাহলে যখন কমপ্লেক্স তৈরি করবে তখন এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার পরে এই নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে, এবং নিউক্লিয়াসের ভিতরে যখন যাবে এবং নিউক্লিয়াসের ভিতরে যাওয়ার পরে নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি থাকে কি, ডিএনএ। এটা হলো এক ধরনের জিন, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএর সাথে এটা বাইন্ড করবে। তাহলে ডিএনএর সাথে যখন বাইন্ড করবে তখন ডিএনএর সাথে বাইন্ড করার পরে তখন তোমার মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, অর্থাৎ mRNA। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার মানে হলো এই মেসেজটা সে পৌঁছে দিবে। তো মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের বডিতে কি দরকার, প্রোটিন দরকার। তখন কি করবে, এই মেসেঞ্জার আরএনএ আমাদের বডিতে একটা প্রোটিন তৈরি করবে। তাহলে প্রোটিন যখন তৈরি হয়ে যাবে, আর এই প্রোটিনটা তোমার কি করবে, আমাদের এফেক্টিভ অর্গান যেটা আছে, যে অর্গানে কাজ করা দরকার সেই অর্গানের ভিতরে যে কাজ করবে। তাহলে প্রোটিন কি করলো,
তাহলে এখান থেকে আমাদের এফেক্টিভ যে অর্গানটা আছে, এফেক্টিভ অর্গান যেমন কিডনি, তাহলে এই কিডনির ভিতরে কি হবে, কাজ করবে। তাহলে তোমার কিডনিতে যাবে, কিডনিতে যাওয়ার পরে আমাদের কিডনির ভিতরে আমরা জানি কিডনির ভিতরে কি থাকে, নেফ্রন থাকে। নেফ্রন, কিডনির ভিতরে একটা অনেকগুলো নেফ্রন থাকে। নেফ্রন, এই নেফ্রনের ভিতরে আর্টারি থাকে। এই নেফ্রনের যে টিউবুল গুলো আছে সেগুলোকে বলা হয় রিনাল টিউবুল, এবং এটা যে পার্টটা, এটা হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের আমাদের বডিতে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে একটা কিডনির ভিতরে। স্টেরয়েড হরমোনটা তোমার যেভাবে কাজ করে, এই যে এটা হলো নেফ্রনের পার্ট, এটা হলো গ্লোমেরুলাস, আর এগুলো হলো রিনাল টিউবুল। রিনাল টিউবুলের ভিতরে এটা হলো প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল, এটা হলো ডিস্টাল কনভোলুটেড টিউবুল, এটা হলো লোকোফিলি, এটা হলো কালেক্টিং চ্যানেল। ঠিক আছে, তাহলে ডিসিটি, এটাকে বলা হয় ডিসিটি, ডিসিটি। তাহলে ডিসিটি যখন তৈরি, ডিসিটিতে যে কাজটা করবে সেটা হলো এই যে কিডনির ভিতরে স্টেরয়েড হরমোনটা যখন যাবে তখন ডিস্টাল কনভোলুটেড এখানে আসবে। তাহলে ডিস্টাল কনভোলুটেড এখানে কি করবে, আমরা জানি স্টেরয়েড হরমোনের প্রধান ফাংশন হচ্ছে, স্টেরয়েড হরমোনের প্রধান ফাংশন হচ্ছে তোমার কি করা, এক নম্বরে সোডিয়াম, আমাদের যে সোডিয়াম ইলেকট্রোলাইট আছে যেটা, এই সোডিয়াম ইলেকট্রোলাইটকে সে রিটেনশন করবে, রিটেনশন করবে, অর্থাৎ সোডিয়াম পরমাণুটাকে আমাদের বডি থেকে বের হতে দিবে না। ঠিক আছে, আমরা জানি কিডনি কি করে, কিডনি আমাদের বডির ভিতরে যে অপ্রয়োজনীয় যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে সে ফিল্ট্রেশন করে বের করে দেয়। তাহলে ইলেকট্রোলাইট সোডিয়াম, এটা হচ্ছে আমাদের বডির খুব প্রয়োজনীয় একটা জিনিস, কারণ সোডিয়াম আমাদের বডির নার্ভাস সিস্টেম এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের সমস্ত সিস্টেমে কিন্তু সোডিয়াম গুলো কাজ করে। তাহলে সোডিয়ামকে সে কি করতে দিবে না, বের হতে দিবে না, এবং সেই সাথে তোমার যেটা করবে ওয়াটার রিটেনশন করবে, পানি রিটেনশন করবে, H2O, পানি। তাহলে পানি রিটেনশন করবে, রিটেনশন। এবং সে সাথে তোমার যেটা হবে সেটা হলো এই ফাংশনটা তার আছে, এবং সে সাথে তিনি তোমার ক্লোরাইড, আমাদের বডিতে ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড, সেই ক্লোরাইডটাও সে কি করে, রিটেনশন করে। অনুরূপ ভাবে সে আরেকটা যে কাজ করে থাকে সেটা হলো আমাদের বডিতে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটাকে সে কি করে, সিক্রেশন করে, অর্থাৎ ডিস্টাল কনভোলুটেড টিউবুল থেকে এই হাইড্রোজেনটাকে আমাদের বডিতে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন পরমাণু, সেই হাইড্রোজেন পরমাণুগুলো বের করে দেয়। এবং আমাদের যে পটাশিয়াম আছে, পটাশিয়াম পরমাণু যেটা আছে, এই পটাশিয়াম পরমাণুটাকে সে বের করে দেয়। অর্থাৎ এই দুটাকে সে বের করে দিবে এবং এই দুটাকে সে রিটেনশন করবে, রিটেনশন করবে। অর্থাৎ আমাদের ডিজিটাল কনভোলুটেড টিউবুল, এটা যেটা, আমি যদি এটাকে একটু বড় করে দেখাতে চাই তাহলে তুমি দেখতে পারবে, এটা হচ্ছে তোমার লুমেনের পার্ট, ঠিক আছে, আর এটা হলো তোমার, এটা হলো ভিতরের পার্ট, আর এটা হলো তোমার বাইরের বেসেল লেয়ার, এটা হলো বেসেল লেয়ার, এটাকে তোমার বেসেল লেয়ার বলা হয়, বেসেল লেয়ার, ব্লাড ভেসেলের লেয়ার। এই ব্লাড ভেসেলের লেয়ারে, অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতরে কি থাকে, এখানে থাকে হলো হাইড্রোজেন, হাইড্রোজেন, এবং কি থাকে, ব্লাডের ভিতরে কি থাকে, পটাশিয়াম। অর্থাৎ এই ডিস্টাল কনভোলুটেড টিউবুল, এখান দিয়ে যখন ইউরিন সিক্রেশন হবে, ইউরিন যখন পাস হতে থাকবে, ইউরিন যখন এই কালেকশন ডাক্টে যখন আসবে, তখন এই যে এইটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, তখন মূত্রটা এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যখন আসবে তখন এখান থেকে এই ইউরিনের ভিতরে যে তোমার সোডিয়াম আছে, সেই সোডিয়ামটাকে সে কি করবে, ভিতরে ঢোকাবে, এবং এখান থেকে হাইড্রোজেন যেটা আছে এটাকে সে বের করে দিবে, পটাশিয়াম যেটা আছে সেটাকে সে বের করে দিবে।
এবং এখানে তোমার কি হবে, ওয়াটার, আমাদের বডির যে ওয়াটার আছে, অর্থাৎ আমাদের বডির অপ্রয়োজনীয়, অর্থাৎ আমাদের বডির যেটা প্রয়োজন নাই, অর্থাৎ দেখা যায় যে আমি যদি অতিরিক্ত পরিমাণে পানি খাই তখন সে পানিটা কি হয়ে যায়, আমাদের ইউরিনের মাধ্যমে কিন্তু বের হয়ে যায়। তাহলে এখান থেকেও তোমার ওয়াটারটাকে সে কি করবে, রিটেনশন করবে, জরুরি প্রয়োজন। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে আমাদের বডিতে ওয়াটারের ভারসাম্য নেই, অর্থাৎ আমাদের বডিতে অতিরিক্ত হ্যামোরেজ হয়ে গেছে, রক্তক্ষরণ হয়ে গেছে, এবং সে সাথে আমাদের অতিরিক্ত বমি হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা কারণে ডায়রিয়া হওয়ার কারণে আমাদের বডি থেকে ওয়াটার গুলো লস হয়ে গেছে, তাহলে কি হবে, তোমার এই ওয়াটার লস হয়ে যাওয়ার কারণে তোমার যে জিনিসটা হলো সেটা হলো এই ওয়াটারটাকে সে রিটেনশন করবে। অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতরে সে ওয়াটারটাকে আবার ঢুকিয়ে দিবে, এবং এই ওয়াটারটা আমাদের শরীরে আবার কিন্তু সে ধরে রাখবে। অর্থাৎ সেই ওয়াটার যেন অতিরিক্ত লস না হয়, অর্থাৎ ওয়াটার লস হয়ে যাওয়ার কারণে আমাদের যে শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিবে, সে শূন্যতা যেন না হয়, সেজন্য সেই কাজটা সে করবে। তাহলে আমরা অ্যালডোস্টেরনের মেকানিজমটা আমরা করলাম। তোমরা বুঝতে পারছো সবাই? পারভেজ, জি স্যার। আরিফ, আরিফ সাহেব, বুঝতে মুড পারছো? অফ করে না। তাহলে অ্যালডোস্টেরনের মেকানিজম আমরা করলাম। এখন যেটা করবো সেটা হলো তোমার মেকানিজম অফ দ্য রেনিং। এখন মনে করো কোনো একটা কারণে আমাদের বডিতে যদি লো ব্লাড প্রেশার হয়, লো ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, তাহলে লো ব্লাড প্রেশার হলে কি হবে আমাদের বডিতে, লো ব্লাড প্রেশার হলে কিন্তু আমাদের কিডনিতে যে পরিমাণে তার প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত পৌঁছাইতে, সেই পরিমাণ কিন্তু রক্তটা পৌঁছাতে পারবে না। অর্থাৎ আমাদের কিডনি যে রিনাল আর্টারি আছে, সেই রিনাল আর্টারিতে কিন্তু সেই রকম রক্ত চাপ থাকবে না, তার রক্ত চাপের পরিমাণটা কিন্তু কমে যাবে, প্রেশারের পরিমাণটা কমে যাবে। যখন কমে যাবে তখন আমার এই নেফ্রনের ভিতরে যে রিনাল আর্টারি আছে, রিনাল আর্টারি, সেই রিনাল আর্টারির ভিতরে তোমার থাকে হলো একটা মেসেঞ্জার থাকে, মেসেঞ্জার সেল, সেটাকে বলা হয় হলো তোমার, এখানে যে মেসেঞ্জার সেল থাকে সেটাকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সেল। তো এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সেল যখন দেখতে পায় যে তার বডিতে অর্থাৎ কিডনির ভিতরে রিনাল সাপ্লাই অর্থাৎ ব্লাড ফ্লো কমে গেছে, তখন তোমার এখান থেকে একটা এনজাইম তৈরি হয়, সেটার নাম হলো রেনিন, রেনিন এনজাইম। রেনিন এনজাইম তৈরি, তো রেনিনটা তোমার কি করবে, রেনিনটা তোমার এখান থেকে লো ব্লাড প্রেশার হলে আবার কি তৈরি হবে, রেনিন তৈরি হবে। রেনিনটা যখন তৈরি হবে, রেনিনটা তৈরি হয়ে গেলে রেনিনটা ব্লাডের সাথে মিশবে, ব্লাড ভেসেলের সাথে মিশবে, ব্লাডের সাথে যখন মিশবে ব্লাডের ভিতরে একটা হরমোন থাকে, সেটার নাম হলো এনজিওটেনসিন, এনজিও এনজিও এনজিওটেনসিন, এনজিওটেনসিন। সে এনজিওটেনসিনকে কি করবে, অ্যাক্টিভেট করবে। এনজিওটেনসিন আবার কি করবে, এনজিওটেনসিন এটা এনজিওটেনসিন 1 এ কনভার্ট করবে, এনজিওটেনসিন 1 এ কনভার্ট করবে, এনজিওটেনসিন, এনজিওটেনসিন 1 এ কনভার্ট করবে। আর এনজিওটেনসিন 1 এ যখন কনভার্ট হবে তখন এনজিওটেনসিন 1 টা তোমার কি হবে, আমাদের লাংয়ে যাবে। এই রক্তটা যখন লাংয়ে যাবে তখন লাংয়ে যাওয়ার পরে এনজিওটেনসিন 2 তৈরি হবে, এনজিওটেনসিন, এনজিওটেনসিন, এনজিওটেনসিন 2 তৈরি হবে।
অ্যাঞ্জিওটেনসিন 2 যখন তৈরি হবে, অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হলে আমাদের বডিতে যেটা হবে সেটাতে তোমার অ্যাঞ্জিওটেনসিন 2 যখন তৈরি হবে, অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হওয়ার পরে সে ব্লাডের সাথে মিশে আমাদের কিডনিতে যাবে এবং ব্লাড ভেসেলের ভিতরে যাবে। কিডনিতে যাওয়ার পরে সে কি করবে? কিডনিতে যাওয়ার পরে সে অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন 2 যখন তৈরি হবে, এখান থেকে যখন চাপ অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন 2 যখন তৈরি হবে তখন সেটা কিডনিতে যাবে। কিডনিতে যাওয়ার পরে কিডনিতে গেলে তোমার দুইটা কাজ হবে। একটা হলো অ্যালডোস্টেরন তৈরি হবে। অ্যালডোস্টেরন তৈরি হওয়ার পরে সোডিয়াম রিটেনশন হবে এবং আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হবে। ভ্যাসো কনস্ট্রিকশন হলে আমার ব্লাড ভেসেলগুলো কি হবে? সংকুচিত হয়ে যাবে, কনস্ট্রিকশন হবে। ব্লাড ভেসেলগুলো যখন কনস্ট্রিকশন হয়ে যাবে তখন ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়ে গেলে কি হবে? ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ইনক্রিজ ব্লাড প্রেশার, বিপি অর্থাৎ বিপি। এবং সোডিয়াম এবং এখানে কি করবে? ওয়াটার রিটেনশন করবে। ওয়াটার রিটেনশন হলে কি হবে? আমাদের বডিতে ওয়াটারের পরিমাণ বেড়ে গেলে ব্লাড ভেসেলের ভিতরে কি হবে? একটা চাপ বেড়ে যাবে। চাপ বেড়ে গেলে কি হবে? আমাদের ইনক্রিজ ব্লাড প্রেশার, অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। এখন এই যে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হওয়ার পরে যদি কোনো কারণে আমাদের বডিতে সোডিয়ামের লেভেলটা বেড়ে যায়, ঠিক আছে, যদি কোনো কারণে যেমন মনে করো সোডিয়াম লেভেলটা আমাদের বডিতে বেড়ে গেছে, সোডিয়াম লেভেলটা বেড়ে গেছে, ইনকেস সোডিয়াম, তারপরে হলো তোমার ইনকেস কি হলো? ইনকেস ক্লোরাইড এবং ইনকেস তোমার কি হলো? পানি, H2O। অর্থাৎ আমাদের বডিতে যখন পানি বেড়ে যাবে তখন এই কন্ডিশনটা যদি হয় কারো শরীরে, তাহলে এটা একটা ডিজিজে পরিণত হবে। আর এই ডিজিজটাকে আমরা বলবো হলো ক্রন সিনড্রোম। এই ডিজিজটাকে বলবো আমরা হলো কর্ন কি স্যার? কর্ন সিনড্রোম। কর্ন সিনড্রোম অর্থাৎ কর্ন সিনড্রোমে কি হবে? তোমার সোডিয়াম, ক্লোরাইড, হাইড্রোজেন এবং পানির পরিমাণ বডিতে বেড়ে যাবে। তাহলে এটা যদি আমি ক্লিনিক্যাল ফিচার দেখি তাহলে দেখা যাবে তার ব্লাড প্রেশার অনেক হাই, ঠিক আছে। তাহলে এই পেশেন্টটার কি হবে? ব্লাড প্রেশার অনেক হাই থাকে, ব্লাড প্রেশার হাই থাকে, ব্লাড প্রেশার কি হবে? হাই থাকে, ব্লাড প্রেশার হাই থাকে। অনুরূপভাবে তোমার অ্যালডোস্টেরন আবার কি কাজ করে? আমাদের বডিতে হাইড্রোজেনটাকে কি করে? সে বের করে দেয়।